খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা তাজা খবর। একে একে পার্থ, পরেশ, অঙ্কিতা সবার জামিন। আদালতে হাজির ছিলেন ৭০ জন অভিযুক্ত। পশ্চিমবঙ্গে এসআইআর না হলে নির্বাচন করতে দেব না, আগুন জ্বলবে দিল্লির বুকে, হুঙ্কার বিজেপি বিধায়কের। প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলার মূল অভিযুক্ত রাকেশ সিং গ্রেপ্তার। কোন কোন দেশের নাগরিকেরা বিনা নথিতেও ভারতে থাকতে পারেন? দুর্গাপূজায় ভিন রাজ্যে পাড়ি দেবেন বঙ্গ বিজেপি নেতা জনপ্রতিনিধিরা। আসল প্ল্যান কি? সব রাজ্যে ডিটেনশন সেন্টার নতুন নির্দেশিকায় তোলপাড়। শ্বশুর শাশুড়িকে চা খাইয়ে প্রেমিককে নিয়ে পালালো দুই বৌমা গ্রেফতার। 4 দশকের মধ্যে সব থেকে ভয়াবহ বন্যা পাঞ্জাবে, অনেকের মৃত্যু, জলে ভাসছে 23 জেলা। 50 লক্ষ টাকা চাই, পুলিশ সেজে তোলাবাজি করতে গিয়ে গ্রেফতার 2। আমি থাকলে ব্রাত্যকে ফেলে পেটাতাম, অর্জুনের গলায় হুঁশিয়ারি। নিজের বাবার দল থেকে সাসপেন্ড, ষড়যন্ত্রের অভিযোগ এনে দল ছাড়লেন কবিতা। ডিটেনশন সেন্টারের উদ্দেশ্য কি? চর্চায় তৃণমূল বিজেপি। নাম বদলে ভারতে বাস, এসএসবির অভিযানে নেপাল সীমান্ত এলাকায় গ্রেপ্তার 3 বাংলাদেশি। সিএএ তে নাগরিকত্ব পেয়েছেন মাত্র 3 জন, আইনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ হিমন্ত। বুথে জিতলে তবেই থাকবে পদ। কলকাতায় মেদিনীপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বার্তা অভিষেকের। টাকা না দিলে চুরির অপবাদ দেওয়ার হুমকি, বাড়িতে ঝুলন্ত দেহ শিক্ষকের। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনের বাছাই করা তাজা খবর আপনার কাছে পৌঁছে যাবে। এবারের বিস্তারিত খবর। নিয়োগ দুর্নীতি মামলায় একে একে জামিন পেলেন অনেকেই। গ্রুপ সি, নবম ও দশম, একাদশ, দ্বাদশ এই 3 মামলায় অভিযুক্তদের এদিন হাজিরা দিতে বলা হয়েছিল। 75 জন অভিযুক্তের মধ্যে দিন প্রায় 70 জন হাজির ছিলেন আদালতে। তাদের মধ্যে বেশিরভাগ অভিযুক্তেরই জামিন হয়েছে এদিন। তারা প্রত্যেকেই কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর করা মামলায় অভিযুক্ত ছিলেন। অসুস্থতার জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হাজিরা দিতে পারেনি, তবে তিনি এদিন 2টি মামলায় জামিন পেয়ে গিয়েছেন। নবম, দশম ও একাদশ, দ্বাদশের মামলায় জামিন পেয়েছেন পার্থ। এই 2 মামলাতেই সিবিআই পার্থকে গ্রেফতার করেনি, তবে চার্জশিটে নাম ছিল। এছাড়া গ্রুপ সি মামলার আগে সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন পার্থ। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পার্থ। 7,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। আপাতত আরেকটি মামলা রইল তার বিরুদ্ধে। এদিকে এসএসসির একাদশ, দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী ও তার কন্যা অঙ্কিতা অধিকারী। তারাও এদিন জামিন পেয়েছেন। গ্রুপ সি মামলায় এদিন আত্মসমর্পণ করেন পার্থ চট্টোপাধ্যায় ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য। আত্মসমর্পণ করে জামিন চান এসএসসির কর্তা সমরজিৎ আচার্য, পর্ণা বসু। জামিন পান পার্থ চট্টোপাধ্যায়, এসসি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, প্রসন্ন রায়, জীবন সাহা সহ প্রত্যেকেই। পার্থ জামিন পেলেও জামিন পাননি মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন কর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায়। গ্রুপ সি মামলায় যারা আত্মসমর্পণ করেছেন তাদের প্রত্যেকের জামিন। এসআইআর বিতর্কে শাসক বিরোধী তরজা সামনে চলছে। এবার এসআইআর এর দাবিতে সুর চড়ালেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি হুঙ্কার ছিলেন, নির্বাচন কমিশন যদি পশ্চিমবঙ্গে এসআইআর করতে না পারে তাহলে আমরা এ রাজ্যে নির্বাচন করতে দেব না নির্বাচন কমিশনকে। তার কথাই, এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসেবে বলছি, আমি কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো। আমি কিন্তু নির্বাচন করতে দেব না। কেউ যদি মনে করে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দিব এবং আমরা এসআইআর করতে দিব না, তাহলে তারা ভুল করছেন। দিল্লির বুকে আগুন জ্বলবে। নির্বাচন কমিশনের সামনে গিয়ে আমরাও দাঁড়াবো এবং আমরা বলবো যে আপনাদের এসআইআর করতে হবে, এসআইআর করতে হবে, এসআইআর করতে হবে। পশ্চিমবঙ্গে এখনো ভোটার তালিকার বিশেষ সংশোধনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন, তবে তা নিয়ে বঙ্গ রাজনীতির সুর এখনই সপ্তমে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে সরব, তখন শুভেন্দু অধিকারী লাগাতার এর পক্ষে সওয়াল করে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ইস্যুতে মানুষকে ভুল বোঝানোর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। দিন কয়েক আগে তিনি বলেছেন এসআইআর কে এনআরসি বলে চালাতে চাইছেন মুখ্যমন্ত্রী। যাদেরকে ভুল বোঝানো হচ্ছে তারা সিএএ এর পুরো নাম বলতে পারবেন না। সব ইস্যুকে এনআরসি বলা এটাই মুখ্যমন্ত্রীর কাজ। বিহারে কোনো মুসলিম বলেনি এসআইআর কে এনআরসি। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বলছেন ক্ষমতায় থাকার জন্য এইসব বলছেন। 15ই আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণের পর দিন কয়েক আগে দমদমের সভা থেকে ফের বিশেষ ডেমোগ্রাফি মিশনের ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, লালকেল্লা থেকে আমি অনুপ্রবেশকারীদের জন্য বিশেষ ডেমোগ্রাফি মিশন ঘোষণা করেছি, যারা আমাদের এখানকার মানুষের রুটি রুজি ছিনিয়ে নেওয়ার জন্য এসেছে, যারা ভুয়ো কাগজ বানিয়ে দেশে রয়ে গেছে, তাদের এখান থেকে যেতেই হবে। ট্যাংরা থেকে গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিং। কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর ভাঙচুরের ঘটনায় নাম জড়িয়েছিল তার, তবে ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। মঙ্গলবার রাতে কলকাতার ট্যাংরা এলাকা থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর ভাঙচুরের ঘটনায় এর আগে 4 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের মধ্যে ছিল রাকেশের পুত্র শিবম সিংহ। এছাড়া রাকেশের 3 ঘনিষ্ঠ বিজয় প্রসাদ ধানুক, সন্তোষ কুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে 5 দিন ধরে অধরাই ছিলেন ভাঙচুরের ঘটনা অন্যতম অভিযুক্ত রাকেশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার শিয়ালদহ আদালতে হাজির করানো হবে রাকেশকে। গত শুক্রবার সকাল 11:15 নাগাদ প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনা ঘটে। সেই সময় কংগ্রেসের দপ্তরে বিশেষ কেউ ছিলেন না। অভিযোগ, সেই সুযোগ নিয়ে তাণ্ডব চালানো হয় দপ্তরে। গেটের বাইরে কংগ্রেস নেতাদের ছবিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, পোড়ানো হয় পতাকা। অভিযোগ, রাকেশের নেতৃত্বে একদল সমর্থন বিধান ভবনে ঢুকে ভাঙচুরের ঘটনা ঘটান। হামলার ঘটনায় শুক্রবারই রাকেশের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের হয় ইন্টালি থানায়। সেই দিনের ঘটনায় আর এক নেতা প্রতীক পান্ডের নামও জড়িয়েছিল। এই ঘটনা গত 27 সেপ্টেম্বর ভোটার অধিকার যাত্রায় বিহারের দ্বারভাঙ্গা থেকে মুজাফফরপুর যাচ্ছিলেন রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী, তেজস্বী যাদবরা। অভিযোগ, দ্বারভাঙ্গায় কংগ্রেসের একটি মঞ্চ থেকে বছর 20 এক তরুণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সেই থেকে সংঘাতের সূত্রপাত। তার জেরে কলকাতায় কংগ্রেসের দপ্তরে ভাঙচুরের অভিযোগ উঠেছে। তবে সেই ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় রাকেশের খোঁজ শুরু করে পুলিশ। তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, কিন্তু তাকে পাওয়া যায়নি। অবশেষে ট্যাংরার এক আবাসন থেকে মঙ্গলবার রাতে রাকেশকে গ্রেপ্তার করে। অনুপ্রবেশ ও অবৈধভাবে ভিনদেশী নাগরিকদের নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের। প্রতিটি রাজ্যকে তৈরি করতে বলা হলো ডিটেনশন ক্যাম্প। অবৈধভাবে যারা এই দেশে বসবাস করছেন তাদের ধরে ধরে ক্যাম্পে পাঠানো হবে। কারা ছাড় পাবেন এই নিয়ম থেকে, সে কথাও জানিয়ে দিল কেন্দ্র। মঙ্গলবার 2রা সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, ভিনদেশের নাগরিক যারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন তাদের নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে। যদি কোনো ব্যক্তি বৈধ নথি না দেখাতে পারেন তাহলে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। তবে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের সংখ্যালঘু নাগরিক, হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন ও পারসিরা যারা ধর্মীয় আচার থেকে বাঁচতে ভারতে এসেছেন তাদের ফেরত পাঠানো হবে না। তবে এক্ষেত্রে সময়সীমা আছে। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করার সময় কেন্দ্রের ঘোষণা ছিল 2014 সালে 31 ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসেছেন তাদেরই একমাত্র ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। কেন্দ্রের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, 2024 সালে 31 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের সংখ্যালঘু নাগরিকরা ভারতে এলে তাদের পাসপোর্ট বা ভ্রমণের ডকুমেন্ট ছাড়াই ভারতে থাকতে দেওয়া হবে। চলতি সপ্তাহের সোমবার থেকে কার্যকর হয়েছে সম্প্রতি সংসদে পাশ হওয়া ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। এরপরই এই নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের এই নির্দেশে 3 দেশ থেকে আসা সংখ্যালঘুরা অনেকটাই স্বস্তি পেলেন। বিশেষ করে 2014 সালের পর পাকিস্তান থেকে যে হিন্দুরা চলে এসেছিলেন তার ভারতে, তারা নিজেদের ভবিতব্য নিয়ে চিন্তিত ছিলেন। এবার তারা বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানি পাসপোর্ট ছাড়া ভারতে থাকতে পারবেন। তবে এই আইন নাগরিকত্বের গ্যারান্টি দিচ্ছে না। বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আগত কোনো ব্যক্তি নাগরিকত্ব আইনের ধারা 6B এর মাধ্যমে আবেদন করে ভারতের নাগরিক হতে পারবেন। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পারসিরা যারা ধর্মীয় নিপীড়িত হয়ে বা নিপীড়ন থেকে বাঁচতে 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন, বৈধ নথি ছাড়া বা নথির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাদের ভারতে থাকতে দেওয়া হবে। ভিন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থা ইস্যুতে সরব রাজ্যের শাসক দল তৃণমূল। এই পরিস্থিতিতে বাঙালিদের পাশে তারাই আছে, এই বার্তা দিতে দুর্গাপুজোকে অস্ত্র করছে বিজেপি। তাই দুর্গাপুজোয় বাঙালি মিলন সমারোহ নামে কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিরা দুর্গাপুজোর আয়োজন করেন। সেখানে যাতে কারো কোনো অসুবিধা না হয় তা দেখাশোনার জন্য কমিটি করছে বিজেপি। বিজেপি নেতৃত্বের মতে, যেখানে পদ্ম শিবির ক্ষমতায় আছে সেখানে তো বটেই, যেখানে দল ক্ষমতায় নেই সেখানে দুর্গাপুজোর আয়োজন বাঙালিরা যাতে কোনো সমস্যায় না পড়েন, যাতে আয়োজন যথাযথভাবে হয় তা নিশ্চিত করতে সব রকম সাহায্য করা হবে। বাংলা ভাষায় কথা বলে আক্রান্ত হতে হচ্ছে, এহেন অভিযোগ তুলে বাঙালি অস্মিতা অস্ত্রে শন দিচ্ছে তৃণমূল। সেই সময় দেশ জুড়ে দুর্গাপুজো আয়োজনে বাঙালিদের সাহায্যের বার্তা দিতে কমিটি গড়ল পদ্ম শিবির। দিন কয়েক আগে দিল্লিতে উপরাজ্যপালের সঙ্গে দেখা করে দুর্গাপুজো আয়োজনের বিষয়ে
কথা বলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। এদিন বিজেপির বৈঠকে ঠিক হয়েছে বঙ্গ বিজেপির 27 জন নেতা, বিধায়ক, সাংসদ দুর্গাপূজার সময় বিভিন্ন রাজ্যে যাবেন, সেখানে বিভিন্ন পুজো আয়োজনে সহায়তা করবেন। সেই সঙ্গে সেখানে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে তারা কথা বলবেন। ভিন রাজ্যে বিভিন্ন রাজ্যে দুর্গাপুজোয় সহায়তার জন্য যে কমিটি গড়া হচ্ছে সর্বভারতীয় স্তরে, তার নেতৃত্বে রয়েছেন গেরুয়া শিবিরের 2 সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত কুমার গৌতম এবং তরুণ চুগ। তাদের নেতৃত্বে বিভিন্ন রাজ্যে কমিটি তৈরি হয়েছে। সেখানে স্থানীয় নেতৃত্বের পাশাপাশি বঙ্গ বিজেপির নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আবহে এদিন রাজ্যে এসে এই নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তরুণ চুগ। গত কিছুদিন ধরে তৃণমূল ভিন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থা ইস্যুতে সরব হয়েছে। তাদের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, বাঙালি পরিযায়ী শ্রমিকরা আক্রমণের শিকার হচ্ছেন। তবে ভোট ব্যাংক বাড়ানোর লক্ষ্যে এই ধরনের জনসংযোগ কার্যকর হবে বলেই মত বিজেপি নেতৃত্বের একাংশে। অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশ নাগরিকদের নিয়ে আরো বড় পদক্ষেপ কেন্দ্রের। প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন তৈরির জন্য বলল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশিদের নিজের দেশে ফেরত পাঠানোর আগে এই ডিটেনশন সেন্টারে রাখা হবে, আর এর জন্য ফরেনার্স ট্রাইব্যুনালকে আরো ক্ষমতা দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, কোন সন্দেহভাজনকে ডিটেনশন সেন্টারে পাঠাতে পারবে ফরেনার্স ট্রাইব্যুনাল যদি এই সন্দেহভাজন বিদেশি দাবি করেন যে তিনি বিদেশি নন, তারপর এই নিয়ে কোনো প্রমাণ দাখিল করতে না পারেন কিংবা আদালত থেকে নিয়ে জামিনের ব্যবস্থা না করতে পারেন, তবে তাকে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশিদের নিজের দেশে ফেরত পাঠানোর আগে তাদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখতে ডিটেনশন শিবিরে পাঠানো হবে। সম্প্রতি পাশ হওয়া অভিবাসন ও বিদেশি আইন 2025 পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানিয়েছে, ভারতের কোনো পর্বত শৃঙ্গে ওঠার জন্য বিদেশিদের কেন্দ্রের অনুমোদন নিতে হবে। এছাড়া কোনো গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত বিদেশিদের ভারতে প্রবেশ কিংবা এখানে থাকার অনুমতি না দেওয়া হতে পারে।